What a match, what a captaincy, what a bowling and what a wicket keeping. তো টপ ক্লাস ক্রিকেট টিম ইন্ডিয়ার তরফ থেকে তারা পাকিস্তানকে কাছে নিউ ইয়র্কের মাঠে উড়িয়ে দিয়ে জয় তুলে নিল। তো বিকেলে ফেসবুক লাইভেই বলেছিলাম যে নিউ ইয়র্কের পিচ কিন্তু আপনি 150-160 হবে তা এক্সপেক্ট করবেন না, লো স্কোরিং ম্যাচ হওয়ার চান্সই সব থেকে বেশি। আবার কালকে যে পিচে নেদারল্যান্ড সাউথ আফ্রিকা ম্যাচ হয়েছিল সেই ম্যাচে খেলা হওয়ার কথা আজকে ইন্ডিয়া পাকিস্তানের। তো সেখানে টস একটি অবশ্যই ফ্যাক্টর ছিল। তো সেখানে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল বাবার আজম এবং পাকিস্তান সমর্থকরা ভেবেছিল যে তারা 50% ম্যাচ জিতে গেছে। কিন্তু রোহিত যেন মনে মনে বললো পিকচার আরে বাকি মেরে দোস্ত। তো শুরুতেই বৃষ্টি জন্য একবার টসে ডিলে, একবার খেলাতে ডিলে। তো ফাইনালি টিম ইন্ডিয়া ব্যাটিং করতে নামে রোহিত কোহলি জুটি। প্রথম ওভারে 8 রান হয়, রোহিত একটি 6 মারে, তারপর আবার বৃষ্টি আসে। তো তারপর আধা ঘন্টা পর যখন আবার খেলা শুরু হয়, বোলিং করতে আসে নাসিম শাহ। সেখানে দুর্দান্ত কভার ড্রাইভ দিয়ে নিজের ইনিংস শুরু করেছিল বিরাট কোহলি, কিন্তু সেই ওভারেই 3 বলে 4 রানের মাথাতে একটি খুব বাজে শট খেলে আউট হয় বিরাট কোহলি। তো তার থেকে এইরকম একটি লুজ বলে, ইজি বলেতে শট খেলে আউট হওয়াটা কখনো এক্সপেক্টেড না। তো এই ফার্স্ট টাইম টি-20 ওয়ার্ল্ড কাপে পাকিস্তানের এগেনস্টে রান করতে পারলো না বিরাট কোহলি। তো তারপর নামে যথারীতি ঋষভ পান্ত, কিন্তু উল্টো দিকে রোহিত শর্মা আউট হয়ে যায় শাহিন আফ্রিদির বলে। তো সেই জায়গায় যখন 2 উইকেট পড়ে যায়, সবাই জানে সূর্যকুমার নামবে, কিন্তু কাহানি মে টুইস্ট, ম্যানেজমেন্ট নামিয়ে দেয় আকসার প্যাটেলকে আউট অফ দ্য সিলেবাস, যে কেউ এক্সপেক্টই করেনি। তো সেখানে আকসার এবং ঋষভ পান্ত দুর্দান্ত একটি পার্টনারশিপ বিল্ড করে, যদিও ঋষভ পান্তের 3টি ক্যাচ মিস হয়েছে। তো ফিল্ডিং আর পাকিস্তান একটা হাওড়াতে গেলে অন্যটা শিয়ালদার দিকে যায়। তো তাদের ফিল্ডিং নিম্নতর। তো সেটা তো অবশ্যই আজকে দেখা গেল। তো পাওয়ার প্লের পর যখন 58 রান 2 উইকেট, সেই টাইমে নাসিম শাহর বলে বোল্ড হয় আকসার। সে জায়গায় যখন 3 উইকেট পড়ে যায়, তখন নামে সূর্যকুমার। তো সূর্যকুমার আর 5 মিনিট রানটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল, কিন্তু যে 10 ওভারের মাথায় যে ড্রিঙ্কস ব্রেক হয়, তো তারপর পাকিস্তান বোলাররা নিজেরা আইডিয়া করে নিতে পারে যে পিচের কোন জায়গাটা কি ইউজ করতে হবে। যে 6 মিটার থেকে 8 মিটারের মধ্যে যে গ্যাপটা, যেখানে বল পড়ে কোনো বল থমকে আসছে, কোনো বল বাউন্স খাচ্ছে, তো সেখান থেকে পিচ থেকে সহায়তা পাওয়া যাবে। ঠিক কনসিস্টেন্টলি সেই জায়গাতেই বল করে যায় তারা। তো প্রথমে হ্যারিস রাফ আউট করে সূর্যকুমারকে। তো একটা টাইমে টিম ইন্ডিয়ার স্কোর ছিল 89 for 3। তো সেখানে সূর্যকুমার আউট হয়। তারপর নামে শিবম দুবে, তিনি 9 বলে 3 রানে নাসিম শাহর বলে আউট হয়ে যায়। তারপর নামে পান্ডিয়া, তারপর মোহাম্মদ আমির ঋষভ পান্তকে আউট করে 42 রানের মাথায়। তারপর জাদেজা গোল্ডেন ডাক, তো সেইখানে হয়ে যায় 7 উইকেট। তো সেখানে আর্শদীপ আর পান্ডিয়া মিলে কিছুটা কন্ট্রিবিউট করছিল। তারপর হ্যারিস রফের বলে পান্ডিয়া আউট হয়ে যায়। তারপর নামে বুমরা গোল্ডেন ডাক, 9 উইকেট পড়ে যায়। সেখানে সিরাজ আর্শদীপ ব্যাটিং করছিল, কিন্তু 19তম ওভারে 3টি বলে পরস্পর 2 রান করে যে 6টি রান নিয়েছিল সিরাজ, খুব গুরুত্বপূর্ণ ছিল। তো ফাইনালি আর্শদীপ রান আউট হয়ে যায়। তো 119 রানে অল আউট হয়ে যায় টিম ইন্ডিয়া। টি-20 ওয়ার্ল্ড কাপে প্রথমবারের জন্য পাকিস্তানের কাছে অল আউট হলো টিম ইন্ডিয়া। তো 119-এ যখন অল আউট হয়ে গেল, তো তখন এটা সবাই আশা করেছিল যে 120 তো ইজিলি চেস হয়ে যাবে, পাকিস্তান দল ইজিলি চেস করে দেবে। তো তাদের ব্যাটিং করতে নামে বাবার এবং রিজওয়ান, এবং বোলিং করতে আসে আর্শদীপ সিং। তো প্রথম ওভারে আর্শদীপ রান খায়, কিন্তু উল্টো দিক থেকে মোহাম্মদ সিরাজ ভালো বোলিং করছিল। তো তারপর যখন 3rd ওভারে যখন বুমরাকে আনা হয়, তো সেই ওভারেই রিজওয়ানের ক্যাচ মিস করে ফাইন লেগেতে শিবম দুবে একটি ইজি ক্যাচ তিনি মিস করেন। তো সেখানে যদি উইকেট পড়ে যেত, ম্যাচ অনেক আগে শেষ হয়ে যেত। তো সেখানে তিনি ক্যাচ মিস করেন। তো তারপরের ওভার আবার যখন মোহাম্মদ সিরাজ আসে, একটি কট অ্যান্ড বোল্ডের চান্স মিস করেন বাবার আজমের। তারপর 5th ওভার বোলিং করতে আসে বুমরা, তিনি বাবার আজমকে আউট করে দেয়। সেকেন্ড স্লিপে দুর্দান্ত ক্যাচ নেয় সূর্যকুমার যাদব। তো সেখানে নামে উসমান খান। সেখানে উসমান খান এবং রিজওয়ান দুজনে পার্টনারশিপ বিল্ড করে রানটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। আবারও যখন 10 ওভারের ব্রেক হয়, তারপরে খেলা আবার ঘুরে যায়। সেখানে বোলিং করতে আসে আকসার প্যাটেল। তো তারই ওভারটা তিনি উসমান খানকে এলবিডব্লিউ করেন। তো যদিও সেই ওভারে ফাকার জামান একটি 6 মেরেছিল, তো ফাকার জামানকে খুব অ্যাগ্রেসিভ লাগছিল। তো এটা মনে হচ্ছিল যে উল্টো দিক থেকে হয়তো বা রোহিত বুমরাকে আনার ভাবনা রাখবে, কিন্তু তিনি করেননি, ডিরেক্ট বল তুলে দেন কুংফু পান্ডিয়ার হাতে। তা আমি আগেও বলেছি, আইপিএলে যাই পারফরমেন্স হোক না কেন, ভারতের হয়ে
এখনো হার্দিক পান্ডিয়ার বিকল্প কেউ নেই। তো সেটা তিনি আজকে আবার প্রমাণ করলো। তো তিনি ফাকার জামানের যে উইকেটটি নেন এবং সেখানে পান্ত যে ক্যাচটি ধরেছিলেন উল্টো দিকে গিয়ে দুর্দান্ত। তো সেখানে যখন ফাকার জামান আউট হয়ে যায় তো রাইটি লেফটি কম্বিনেশন মেনটেন করার জন্য সেখানে নামানো হয় ইমাদ ওয়াসিমকে। তো তাকে দেখেই মনে হচ্ছিল তিনি স্ট্রাগল করছে। আরজিবের বলে যদি একটা স্লিপ থাকতো তিনি কখন আউট হয়ে যেতেন। তো সেইখানে আবার কিছুটা রিবিল্ড করার যখন তারা চেষ্টা করছে সেই টাইমে আবার এন্ট্রি হয় বুমরা। তিনি বোলিং করতে আসে এবং ফার্স্ট বলেতেই রিজওয়ানকে ক্লিন বোল্ড। তো ম্যাচ পুরো জমে যায়। তো সেই জায়গায় নামে শাদাব খান। তো ইতিমধ্যেই লাস্ট 5 ওভার যখন বাকি, 4টে ওভার ছিল পেস বোলারের, কিন্তু একটি ওভার দিতে হতো স্পিন বোলারকে। তো সেটা জাদেজা না আকসার, কোনো কনফিউশন না রেখে ডিরেক্ট বল তুলে যায় আকসারের হাতে রোহিত শর্মা। 16 নম্বর ওভার, মাত্র 2 রান তিনি দেন এবং সেখানে গুরুত্বপূর্ণ লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানই খেলছিল ইমাদ ওয়াসিম। তো সেখানে দুর্দান্ত বোলিং করে সেখানে আকসার। তারপর যখন লাস্ট 4 ওভার যখন বাকি, 17 নম্বর ওভার বোলিং করতে আসে হার্দিক পান্ডিয়া। তিনি আসেন, শাদাব খানকে আউট করে দেন। তো তারপরের ওভার বোলিং করতে আসে মোহাম্মদ সিরাজ। তো মোহাম্মদ সিরাজ একটি নো বল করেছিল, যদিও ফ্রি হিটের সুযোগটা নিতে পারেনি পাকিস্তান দল। তারপর বাকি যখন 2 ওভারে 22, 19তম ওভার বোলিং করতে আসে বুমরা। দুর্দান্ত বোলিং করে, 4 রান দেয় এবং গুরুত্বপূর্ণ ইফতিকার আহমেদের উইকেটটি, এবং সেখানে দুর্দান্ত ক্যাচ নেয় আরশদীপ সিং। তো লাস্ট ওভার বাকি 1 ওভারে 18, তো সেখানে বোলিং করতে আসে আরশদীপ। তো তিনি কার্যত তার মাথা হয়তো এটাই চলছিল যে 2022 সালের এশিয়া কাপে লাস্ট ওভারে এসে তিনি পাকিস্তানের এগেনস্টে সেই ম্যাচটি জিততে পারেননি এবং শ্রীলঙ্কার কাছেও ম্যাচটি জিততে পারেনি টিম ইন্ডিয়া। তো যার জন্য 2022 এশিয়া কাপ থেকে ছিটকে গেছিল টিম ইন্ডিয়া এবং সেই দুটি ম্যাচেই 20তম ওভারটি বোলিং করেছিল আরশদীপ সিং। তো সেই আক্ষেপটা আজকে তিনি পূর্ণ করলেন এগেনস্ট পাকিস্তান। তো প্রথম বলেই ইনসাইড এজ ইমাদ ওয়াসিম আউট এবং সেখানে এই ক্যাচটা নিয়েছে ঋষভ পান্ত। তো তিনি বুঝিয়ে দিলেন যে তিনি কতটা ফিট এবং জান দিয়ে দিলেন আজকে তিনি। তো তারপর ডট বল, ইয়র্কার সবই হয়। তো লাস্টে যখন বাকি 3 বলে 16, সেখানে ফুল টস করে পেলে আরশদীপ, সেখানে 4 মারে নাসিম 5 লেগের ওপর দিয়ে। তারপরের বল পয়েন্টের ওপর দিয়ে মারে বিরাট কোহলি, দুর্দান্ত ড্রাইভ দিয়ে বল ধরার চেষ্টা করেছিল, হয়নি, কিন্তু সেখানে 4 হয়ে যায়। তো বাকি থাকে 1 বলে 8, শুধু আরশদীপকে একটি লিগাল বল করতে হতো, তিনি করে দেন এবং 113 রানে শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস এবং 6 রানে এই ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া। তো এই ম্যাচ জেতার পেছনে প্রত্যেকটা বোলারের কন্ট্রিবিউশন রয়েছে এবং রোহিতের ক্যাপ্টেন্সি। তো কোনো মুহূর্তে তিনি তাড়াহুড়ো করেননি এবং যে টাইমে যে টিম ইন্ডিয়ার যে মেন স্ট্রাইক বোলার বুমরা, তাকে যে টাইমে তিনি ইউজ করেছেন। এবং আর্শদীপ যেহেতু প্রথম ওভারটা তার ভালো যায়নি, তো তার ফর্মটা খুবই জরুরি ছিল আজকের জন্য 23 রান ডিফেন্ড করার জন্য। তো সেই জায়গাতে আর্শদীপকে যেভাবে তিনি রোটেট করেছেন বিভিন্ন ফেজেতে, এবং সিরাজ যখন ভালো বোলিং করছে তাকে কন্টিনিউয়াসলি 3 ওভার বোলিং করে দিয়েছিলেন প্রথমে, যেখানে রানটা কিছুটা চেক হয়ে যায়। তো জাদেজা 2 ওভারে 10 রান দিয়েছিল, তো জাদেজা ভালো বোলিং করেছিল, কিন্তু 10 ওভারের পর আকসার যখন একটি উইকেট তুলে দিল দলকে, তো তাকে ভাইটাল মোমেন্টে একটি ওভার তাকে বল করতে যায় 16 নম্বর ওভারটি, এবং প্রপার প্ল্যানিং এর সাথে বল করে আকসার। এবং আকসারের যে 20 রান ব্যাটিংয়ে, যে 20 রানের যে কন্ট্রিবিউশন, সেটা মোস্ট ভাইটাল ছিল। এবং ব্যাটিং পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে তো অবশ্যই এই ব্যাটিং কোলাপস কখনো মেনে নেওয়ার মতো না। 89-3 সেই জায়গাতে 119 অল আউট। তো ইজিলি যে যা কন্ডিশন ছিল 140-145 তুলতে পারতো টিম ইন্ডিয়া, তো সেটা হলে কখন ম্যাচ শেষ হয়ে যেত, কারণ এই পিচে 130 ও অনেক স্কোর। তো সেইখানেতে খুবই গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে ঋষভ পান্ত, 42 রানের যে ইনিংসটি তিনি খেলেছেন। তো ব্যাটিংয়ে ঋষভ পান্ত এবং আকসার এই দুজনের যে 62 রানের যে কন্ট্রিবিউশন, সেটা মোস্ট ভাইটাল ছিল। এবং বোলিংয়ের ক্ষেত্রে প্রত্যেকে, বুমরা 3টে উইকেট নিয়েছে, আরশদীপ মেন টাইমে লাস্ট ওভারে একটি উইকেট নিয়েছে, আকসার একটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছে, হার্দিক পান্ডিয়া 2টো উইকেট নিয়েছে, প্রত্যেকের কন্ট্রিবিউশন রয়েছে। তো টোটাল টিম ওয়ার্কের দরুনই ম্যাচটা জিতে গেল টিম ইন্ডিয়া এবং সুপার 8-এ যাওয়ার দৌড়ে কার্যত আরও এক ধাপ এগিয়ে গেল টিম ইন্ডিয়া। এবং খুব অঘটন যদি না ঘটে তাহলে 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নিতে চলেছে পাকিস্তান। তারা সুপার 8-এ উঠতে পারবে না এবং তাদেরকে হয়তো 2026 টি-20 ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার খেলতে হবে। তো পাকিস্তান
আপ টু দ্য মার্ক ব্যাটিং করতে পারেনি। রিজওয়ান যেখানে প্রথমবার তার একটা ক্যাচ ড্রপ হয়েছিল, তো তিনি দায়িত্ব নিয়ে ম্যাচ থেকে ডিপে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও তার রানা বল ইনিংস অন্তত খেলা উচিত ছিল। তো প্রথম থেকে সেই ইন্টেন্টটাই তার মধ্যে ছিল না। তো বাবারকে দেখে কিছুটা আজকে অ্যাগ্রেসিভ মাইন্ডসেটে তিনি ব্যাটিং করতে চেয়েছিলেন, কিন্তু বুমরার এগেনস্টে তিনি পারেননি। তো পাকিস্তান দল এখান থেকে চাইবে অন্তত লাস্ট দুটো ম্যাচ জিততে, কারণ তাদের ক্ষেত্রে আর কিছু করার নেই। প্রথম দুটো ম্যাচ হেরিয়ে তারা কার্যত ব্যাকফুটে চলে গেছে। তো এই ছিল আজকের ম্যাচের আপডেট। তো ইন্ডিয়ার যে নেক্সট ম্যাচ আছে ইউএস এর সাথে, এবং 12 তারিখে এবং 15 তারিখে ম্যাচ আছে কানাডার সাথে। তো টিম ইন্ডিয়া অবশ্যই চাইবে এই দুটি ম্যাচ জিততে, এবং সম্ভবত নেক্সট ম্যাচে টিম ইন্ডিয়া হয়তো বা ভাববে যে বিরাট কোহলিকে দিয়ে কি ওপেনিং করানোটা ঠিক হচ্ছে কিনা, কারণ তিনি দুটো ম্যাচেই ফেল অ্যাজ আ ওপেনার। টি20 ওয়ার্ল্ড কাপে তিনি দেশরে নিয়মিতভাবে কখনো ওপেন করেননি। তো নেক্সট ম্যাচে হয়তো বা শিবম দুবেকে আমরা হয়তো দেখতে পারি ড্রপ করানো হতে পারে। তো সেই জায়গাতে হয়তো জয়সওয়ালকে ওপেনিং করানো হতে পারে, বা ম্যানেজমেন্টের ভাবনা থাকবে যে রোহিতের সাথে পান্থকে ওপেনিং করানো যেতে পারে, এবং ওয়ান ডাউনে বিরাট, না বিরাট দুজনেই ওপেনিং করবে। তো কি হবে না হবে সেগুলো তো আমরা অবশ্যই আগামী ম্যাচে জানতে পারবো। তো এই ছিল আজকের ম্যাচের আপডেট। তো এখনকার মতো এতটাই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।